কাদের জন্য ডিসেম্বরে না হয়ে এপ্রিলে নির্বাচন? প্রশ্ন আমির খসরুর। ভোটের সময়সীমা নিয়ে সাধারণের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের দেশের 18 কোটি জনগণের চিন্তা করে যে 2-4টা হওয়া দরকার, তারপরে নির্বাচন হওয়াটা বেটার। আমি মনে করি আসলে নির্বাচন দিয়ে দেওয়া অনেক ভালো। দেশটা একটু শান্তির দিকে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব। তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক করছে। কাল যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অ্যাওয়ার্ড নেবেন রাজা চার্লসের কাছ থেকে। সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি কিছুই পাননি জানালেন প্রেস সচিব। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল। চিড়িয়াখানার প্রাণী আর প্রকৃতি উপভোগে নগরবাসী। বানর দেখতে আইছি, হরিণ দেখতে আইছি। আমি আমার বাবা মার সাথে এসেছি আর এখানে এসে আমার খুব ভালো লাগছে। 4-5 দিন থাকবো ইনশাল্লাহ, আর মোটামুটি ঘুরতে ভালোই লাগতেছে। অনেক কিছু হয়েছে, তো এক্সাইটেড অনেক। টানা ছুটিতে ভিন্ন রকম ঢাকা। নেই চিরচেনা যানবাহনের চাপ। আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। জরুরি প্রয়োজনে ফিরছেন কেউ কেউ। চিন্তা করেছি ঈদের একদিন পরে গেলে হয়তো যানজটটা কম হবে। এখন যাইতে যাচ্ছি কিন্তু ভাড়া তো ডাবল। এর সাথে দেখা করার জন্য যাইতেছে। কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে ভাগাড়ে চামড়া ফেলছেন মৌসুমি ব্যবসায়ীরা। পোস্তায় সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয়। আমিনবাজারে ক্রেতা সংকট। আজকাল 700 বেড়া, আর দোকানে 800, এই অবস্থা। তো আমাকে গাড়ি ভাড়া কিনা লাভ কি পোষালি? বাল বাচ্চার মাথা লিয়া লুচি করে খামো, ওই জিনিসটা নাই। যত ভালো মাল দেবো 25% বাদ দিব। যমুনা নিউজকে নিজের ভাবনার কথা জানালেন হামজা চৌধুরী। সিঙ্গাপুরের বিপক্ষে গোল করে নিশ্চিত করতে চান দেশের জয়। বিক্ষোভ সহিংসতায় উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জেরে তুঙ্গে পৌঁছেছে বিশৃঙ্খলা। 2 দিনে আটক 200। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দুটি দলের খপ্পরে পড়ে সরকার তাদের দিকে হেলে পড়েছে। সকালে চট্টগ্রামের মেহেদীবাগের বাসায় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। বিভিন্ন বিষয় উঠে আসে নির্বাচন, সংস্কার ও শেখ হাসিনার বিচারসহ সমসাময়িক প্রসঙ্গ। বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে এপ্রিল মাসে নির্বাচন করার মতো যৌক্তিকতা নেই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব। তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক করছে। এর পেছনে কি চিন্তা, কারা এটা প্রভাবিত করছে? যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। নয়াপল্টনে স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার তুলে দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এর আগে দাবি করেন নির্বাচনের মাস অক্টোবর থেকে ফেব্রুয়ারি। কিন্তু 2-1 কথায় সরকার প্রধান ভোটের সময় নির্ধারণে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। গোটা নির্বাচনী প্রচারণাটা রমজান মাসে পড়বে, রোজা রাখবে না ওই গরমের মধ্যে সে নির্বাচনী প্রচারণা চালাবে? এইটা একেবারে অর্বাচীনের মতো অপরিণামদর্শী এই সিদ্ধান্ত। কারণ আমরা জানি যে নির্বাচনেরও একটা বছর আছে। এ ধরুন অক্টোবর, নভেম্বর থেকে বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত একটা নির্বাচনের মাস। মাত্র 2-1টি দল এটাকে সমর্থন করছে। আপনি কি তাদের স্বার্থে অথবা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা?
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না জামায়াত। মৌলভীবাজারে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুলাউড়ায় পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডাক্তার শফিকুর। আমির বলেন, বাংলাদেশের নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ আশা করেন না তিনি। সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ জামায়াতের স্থানীয় নেতা কর্মীবৃন্দ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে ঐক্যমত্য নেই সাধারণ মানুষের মধ্যেও। কেউ চাইছেন দ্রুত নির্বাচন, কেউ বা জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের পর। অনেকেই বলছেন সংস্কার, বিচার আর সংসদ নির্বাচন হোক সরল রৈখিক সময়ে। সহকর্মী আলামিন হক অহন জানাচ্ছেন বিস্তারিত। রাজা মন্ত্রীর এই দ্বৈরথ হাতির ঝিলের হিজল তলে। দাবার ঘরে ঘোড়ার দৌড়, মন্ত্রীর শক্তি, রাজার নিরাপত্তা একসাথে ঘুরছে আমিনুল ফিরোজদের চিন্তায়। চেকমেট ঘরে রাজা শেষ, রাজা মরে গেছে নেই। ঈদের ছুটিতে এসব ব্যবসায়ীরা দাবায় বিনোদন খুঁজলেও ঈদের আগের দিন প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ নিয়েও ভাবনা আছে তাদের মাঝে। বিচার হবে, তারপরে নির্বাচন হওয়াটা আমি মনে করি, আমি না সাধারণ আমাদের দেশের 18 কোটি জনগণই চিন্তা করে যে 2-4টা হওয়া দরকার, তারপরে নির্বাচন হওয়াটা বেটার আমি মনে করি। নির্বাচন মানে আনন্দ হতে হলে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে। নির্বাচনটা হলে আরো দেরিতে হোক। সহকর্মী পরিবার নিয়ে ঈদের ছুটিতে ঢাকায় ঘুরতে এসেছেন এই চাকরিজীবীরা। ঈদ আনন্দে নির্বাচনী ভাবনা খুব একটা নেই তাদের মাঝে। আমরা যারা সাধারণ জনগণ তারা ঈদের আনন্দকে উপভোগ করার জন্য আসছি। ঈদ আনন্দটাকে আমাদের কাছে মুখ্য। সরকার যেভাবে চায় এবং জনগণ যেটা চাবে আসলে সেইভাবেই হবে, যেটা আর কি দেশের জন্য ভালো হয়। আগে সংস্কারটা দরকার, তারপরে সে অনুযায়ী যদি সরকার নির্বাচন করা হয়। দেশের যে অবস্থা তাতে দ্রুত নির্বাচন দরকার, সেটিই চাওয়া এই রিকশা চালকদের। দুই একজনের ভিন্ন মতো মিলল। যোদ্ধার মূল্য তার আসলে নির্বাচন দিয়ে দেওয়া অনেক ভালো। দেশটা একটু শান্তির দিকে বিচার সবই হইব ভাই, এই নির্বাচনের আগে হইব না। নির্বাচন হইলে তো সবকিছু ঠিক হয়ে যাবে ভাই। সাধারণ মানুষের মত, নির্বাচন, সংস্কার আর বিচারকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। একটা বিচার এত দ্রুত সম্ভব না, এটা অনেক লেন্দি প্রসেস। এখন সেটা সরকারের উপর নির্ভর করবে, তারা মনে হয় না এটা আগে পারবে। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা যত আগে যাইতে পারবে তাদের জন্য ততই সুবিধা, খাইতে সুবিধা হয়। সব মিলিয়ে সাধারণ মানুষের চাওয়া দেশের কল্যাণে ঐকমত্য আসুক সবার মাঝে। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তার কাছ থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোমবার 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন তারা। এদিকে প্রধান উপদেষ্টার সফরের সময় চেয়ে শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ মিনিস্টার টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চিঠি দিয়েছেন। এই তথ্য দিয়ে দ্য গার্ডিয়ান বলছে, দুদকের দুর্নীতির অভিযোগের বিষয়ে আলোচনা করবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন টিউলিপ। এদিকে এখনও চিঠি পাননি বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 5 তারিখ থেকে বাংলাদেশে ঈদুল আজহার ছুটিতে পুরো বাংলাদেশ, সেই জন্য আমরা আসলে এই ধরনের যে কোনো চিঠি এসছে কিনা আমরা আসলে বলতে পারছি না, আসেনি এটুকু বলতে পারি। অন্তত চিফ অ্যাডভাইজার অফিসে এরকম চিঠি আমরা পাইনি। শামীম রেজা,
যমুনা নিউজ, ঢাকা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। সারা দেশের বিনোদন কেন্দ্রে ঢল নেমেছে মানুষের। জনসমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার। সিলেট ও পার্বত্য অঞ্চলেও একই চিত্র। জমজমাট ওয়াটার পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। এ যেন জনসমুদ্র। সৈকতের প্রতিটি পয়েন্টে মানুষ আর মানুষ। ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই কক্সবাজার লোকে লোকারণ্য। ভিড় জমিয়েছে সমুদ্রপ্রেমীরা। সুগন্ধা, লাবণী, কলাতলি সহ প্রতিটি পয়েন্টে আনন্দ উচ্ছ্বাস। কেউ কেউ বেড়াচ্ছেন ইনানি সৈকত আর হিমছড়িতে। জমজমাট হোটেল মোটেল ব্যবসাও। ঈদের ছুটিতে আর দেখি 4-5 দিন থাকবো ইনশাল্লাহ। বাচ্চা যেহেতু নিয়ে আসছে, ও সমুদ্র দেখবো, এই জন্য মানে এখানে আসে। এই সাগরের ঢেউ অনেক সুন্দর, সবাই এসে যেন এই জিনিসটা দেখে উপভোগ করে। দেখে আসছি তোমার সাথে। মা, বাবা, মামা। পতেঙ্গা সৈকতেও একই চিত্র। ঢল নেমেছে মানুষের। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে বেড়াচ্ছেন সবাই। উৎসব মুখর পরিবেশ। পর্যটকদের ঢল সিলেটেও। ঢলের কারণে বন্ধ থাকা সাদা পাথর খুলেছে। সকাল থেকেই সেখানে মানুষের সমাগম। মেঘ পাহাড়ের অপরূপ সৌন্দর্য, সাথে স্বচ্ছ জলধারা। তার মাঝে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। অনেকে আবার বেড়াচ্ছেন জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ দর্শনীয়। বা প্লাস্টিকের জিনিসগুলো ফেলি, এগুলো যদি না ফেলতাম তাহলে পর্যটন কেন্দ্রগুলো আরো সুন্দর হতো। পাহাড়প্রেমীরা ছুটছেন পার্বত্যাঞ্চলে। উৎসব মুখর রাঙামাটির সাজেক, বান্দরবানের রুমারবগা লেক এবং থানচিতে তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয় অনেকে ছুটছেন সেখানে। পার্বত্য জেলার মধ্যে আমরা বিভিন্ন স্পটে ঘুরে দেখব। সবার সাথে আসছি, ফ্যামিলির সাথে মজা করতেছি। জমজমাট নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। বেশি উচ্ছ্বাস ওয়াটার ওয়ার্ল্ডে। নেচে গেয়ে হই হুল্লোড়ে মেতে উঠেছে সব বয়সী মানুষ। সাথে অন্য রাইডগুলোতেও চড়ছেন অনেকেই। স্নান করছি, এরপর আর অন্য জায়গায় ঘুরবো। দেখার তারপরে ওই যে উপরে চড়ার রাইডারগুলি, অন্য সব এরিয়া থেকে এই জায়গার সবকিছু অনেক সুন্দর। ইতিহাস ঐতিহ্যের অনন্য সাক্ষী নাটোরের উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ি। ঈদের ছুটিতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। এই চিত্র সারা দেশেই। রাকিব সরকার, যমুনা নিউজ। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়ও ছিল উপচে পড়া ভিড়। প্রাণী দেখার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে উপভোগ করেছেন চিড়িয়াখানার ছায়া সুনিবিড় নির্মল প্রকৃতিকেও। এবারের ঈদের ছুটিতে অন্তত 8 লাখ দর্শনার্থী ঘুরতে আসবেন চিড়িয়াখানায়, এমনই প্রত্যাশা কর্তৃপক্ষের। ঈদের আনন্দের সাথে পরিবারের ছোট্ট শিশুটির আবদার। দুয়ে মিলে ঈদের ছুটিতে রাজধানীতে ঘুরে বেড়াতে অনেকের প্রথম পছন্দ এই জাতীয় চিড়িয়াখানা। ব্যস্ততার বৈরী আবহাওয়ায় ঈদের দিন বের হতে পারেননি অনেকে। রোববার ছিল তার উল্টো। প্রচণ্ড গরমের মধ্যেও সকাল থেকে দর্শনার্থীদের ঢল নামে চিড়িয়াখানায়। কেউ এসেছেন বাবা মার হাত ধরে, কেউ আসেন পরিবারের সাথে। বানর দেখতে আইছি, হরিণ দেখতে আইছি। আমার বাবা মার সঙ্গে এসেছি। আমি বানর দেখেছি, প্যারিকান দেখেছি, সজারু দেখেছি। আমি আমার বাবা মার সাথে এসেছি আর এখানে এসে আমার খুব ভালো লাগছে। ভাইয়ের ফ্যামিলি আমার ফ্যামিলি মিলে আর কি চিড়িয়াখানাটা দেখে যেতেছে বাচ্চাদের নিয়ে। ফ্যামিলির সাথে তো অন্য সারা বছর সময় কাটানো হয় না তেমন, এই লম্বা ছুটিটাতেই আসা। সবচেয়ে উৎসাহ ছিল বাঘ ভাল্লুকের খাঁচা ঘিরে। বাঘমামার দাপাদাপিতে মজেছিল শিশু কিশোররা। কেউ কেউ হারিয়ে যান রং বেরঙের নানা প্রজাতির পাখির কিচিরমিচির শব্দে। বাঘগুলো আমরা দেখেছি শুয়ে আছে আর মানুষদেরকে দেখে চারদিক ঘুরছে। সজারু দেখেছি আর পাখি দেখেছি। বাচ্চাদের আসলে ওরা একটু জন্তু জানোয়ার দেখতে পছন্দ করে আর কি, তাই নিয়ে আসলাম এখানে। বৃষ্টি নাই কিন্তু গরমটা প্রচণ্ড গরম, আর আজকে মনে হচ্ছে দর্শনার্থীও অনেক বেশি। এবার ঈদের আগে বাচ্চা দিয়েছে ইমু ও উট পাখি। চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হয়েছে মুনিয়া পাখি। কর্তৃপক্ষ বলছে ঈদ ঘিরে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আজকে 1.25 লাখের মতো মানুষ আজকে আমাদের দর্শনার্থী হিসেবে আসবে।
আর ঈদ পরবর্তী 5-6 দিনে প্রায় 7-8 লক্ষ লোক আমাদের চিড়িয়াখানা ভিজিট করবেন। আমাদের চ্যালেঞ্জ হতেছে যে এত বিপুল পরিমাণ মানুষের নিরাপত্তা বিষয়টা। জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে রয়েছে 134 প্রজাতির 3,365টি প্রাণী। এবার ঈদের ছুটি অনেক বেশি, ফলে ঘোরাঘুরির জন্য দীর্ঘ সময় পাবেন রাজধানীবাসী। আর এই পুরো সময়টা পরিবারের সাথে আনন্দে এবং স্বস্তিতে কাটাতে চান প্রত্যেকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, নগরবাসীর ঈদ উদযাপনের খবর জানাতে রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। টিপু, ঈদের দ্বিতীয় দিন কেমন ভিড় দেখছেন জিয়া উদ্যান এলাকায়, এবং নিশ্চয়ই তাদের সাথে আপনার কথা হয়েছে, তারা আসলে কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করছেন? রেজা, কিছুক্ষণ আগেই শুনছিলাম যে চিড়িয়াখানায় নাকি মানুষের উপচে পড়া ভিড়, একই ধরনের উপচে পড়া ভিড় কিন্তু এই মুহূর্তে জিয়া উদ্যানেও। আমি একটু দেখাতে চাই আপনাকে যে প্রচুর মানুষ কিন্তু ঈদের এই দ্বিতীয় দিনে, আপনি জানেন যে ঈদুল আজহার ক্ষেত্রে প্রথম দিনেই নানান ধরনের আনুষ্ঠানিকতা থাকে, ফলে মানুষ কিন্তু আসলে বাইরে বের হতে পারে না, বা যে উদযাপন, ঈদ উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি করতে পারে না। ফলে দ্বিতীয় দিনে, ঈদুল আজহার দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর মানুষ রাজধানীর বিভিন্ন যে সব পরিদর্শন কেন্দ্র রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে, সেগুলোতে ভিড় করে। এবং আপনি জানেন যে রাজধানীতে খুব হাতে গোনা কয়েকটি জায়গায় রয়েছে যেখানে মানুষের ভিড় হয়, তার মধ্যে জিয়া উদ্যান এই মুহূর্তে একটি। হাতির ঝিলে ছিলাম আমরা কিছুক্ষণ আগে, সেখানেও মানুষের ভিড় দেখেছি। এবং রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেক থেকে শুরু করে সব জায়গাতেই মানুষের ভিড় ছিল। আমরা নভ থিয়েটারে গিয়েছিলাম, সেখানেও প্রচুর মানুষ দেখেছি, সামরিক জাদুঘর, অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মানুষ চেষ্টা করছেন যে এই রাজধানী কেন্দ্রিক যে ঈদ উদযাপন, সেই উদযাপনটাকে আপন করে নিতে এবং তাদের মতো করেই আসলে ঈদটাকে উদযাপন করতে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে এসেছেন, সব বয়সের মানুষ কিন্তু এখানে আছেন, বৃদ্ধ থেকে শুরু করে শিশু, নারী, পুরুষ সবাই এখানে আছেন। এবং আমি শিশুদেরকে দেখেছি যে তারা আনন্দের সাথে কিন্তু এই সময়টা কাটাচ্ছেন, তারা খেলাধুলা করছে, ঘোরাফেরা করছে, খুবই উৎফুল্ল দেখা গিয়েছে তাদেরকে। এবং বাকিদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে যেহেতু ঢাকা শহরে বেশ বদ্ধভাবেই জীবন কাটাতে হয়, ফলে এই ঈদের উপলক্ষে বাইরে আসার খুব বেশি জায়গা না থাকলেও এই জায়গাগুলোতে তারা আসছেন এবং ঈদকে উপভোগ করার চেষ্টা করছেন এবং একই সাথে নিজেদের মতো সময় কাটাচ্ছেন এবং স্বস্তির নিঃশ্বাস অন্তত ফেলছেন। ধন্যবাদ টিপু, আপনার মাধ্যমে সেই খবরাখবর জানাচ্ছিলাম দর্শকদের। এক অন্যরকম ঢাকা, যেখানে নেই মিনিটে মিনিটে অসহনীয় হর্ন আর যানবাহনের জটলা। চিরচেনা রাজধানী যেন রয়েছে বিশ্রামে। লোকশূন্য নগরীর বাতাসে মিশে গেছে ঈদের আমেজ, আর তা উপভোগ করতে সপরিবারে ফাঁকা ঢাকায় বেরিয়েছেন রাজধানীবাসী। এ যেন ঢাকার দীর্ঘশ্বাস। ব্যস্ততা থেকে ছুটি নিয়েছে অবিরাম ছুটে চলা তিলোত্তমা নগরী। ট্রাফিকের ধকলহীন রাস্তাগুলো আজ ছুটিতে। অফিস পাড়ায় নেই ভিড়, রাস্তায় নেই যানবাহনের তারস্বরে চিৎকার, ফুটপাতগুলোও শূন্য। বাস, রিক্সা, সিএনজির হট্টগোলে যেখানে কান পাতা দেয়, সেই শহরেও নেমে এসেছে শান্তি। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, তো ঢাকাতে আমরা এই টাইমটাতে বেশি এনজয় করি, কারণ ট্রাফিক থাকে না। আজকে সকাল থেকে প্রচণ্ড কম, মানুষ একদমই নাই রাস্তাঘাটে, ভাড়া খুব কম পাচ্ছে। এখন দেখি বিকালে কি হয়। ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা থাকে, এই জন্য একটু বের হয়। এই শহরের যত ক্লান্তি যেন কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছে। এই ফাঁকা ঢাকা ঈদের কিছুটা আলাদা উপহার। এই কটা দিন ঢাকা কারো কাছে শূন্য, আবার কারো কাছে স্বস্তি। ঈদের ছুটি উপভোগে তাই অনেকেই সপরিবারে বেরিয়েছেন ঘোরাঘুরিতে। এরকম থাকাটা অনেক ভালো লাগে, কারণ ফাঁকা তো, ফাঁকার জন্য তাড়াতাড়ি আসা যায়। রোদ্রের মধ্যে, গরমের মধ্যে, জ্যামের মধ্যে যে একটা ভোগান্তিটা ভুগতে হয়, সেটা ফাঁকা রাস্তায় অনেকটাই আরামদায়ক হয়ে যায়। ঢাকার শহর ফাঁকা, একটু সময় সুযোগ ভালো মেলে না সব সময়। রাজধানী আবারও পুরনো রূপে ফিরবে 10 দিনের ছুটি শেষে। আপাতত ঈদের আনন্দে ফাঁকা ঢাকার শান্ত পরিবেশ উপভোগ করছেন নগরবাসী। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। দর্শকের পর্যায়ে জানাবো ঈদে বাড়ি ফেরার আরও খবরাখবর। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে বিভিন্ন উপায়ে
ঢাকা ফিরছেন তারা। ঈদের প্রথম দিন কমলাপুর রেলওয়ে স্টেশন ও সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। ঢাকায় ফেরার পাশাপাশি রাজধানী ছাড়তেও চাপ ছিল। ঈদের একদিন পরে যাত্রীদের এমন চাপ চোখে পড়ার মতো। সাধারণত ঈদ ও পরের দিন ফাঁকা থাকে ঢাকা, চাপ থাকে না রেল স্টেশন কিংবা বাস টার্মিনালগুলোতেও। তবে এবারে চিত্র পুরোপুরি ভিন্ন। এদিকে টিকিট না পাওয়ার ভোগান্তির পাশাপাশি আজও বাস টার্মিনাল এলাকায় ছিল যানজট, ফলে যাত্রীদের বাসে থাকতে হয়েছে দীর্ঘ সময়ে। রাজধানীর বৃহৎ চামড়ার আড়ত পোস্তা। ঈদের দিন সংগ্রহ হয়েছে 60,000 গরুর চামড়া। এসব চামড়া লবণ দিয়ে করা হচ্ছে সংরক্ষণ। ঈদের পরদিনও দাম পায়নি বিক্রেতারা। বড় গরুর চামড়ার সর্বোচ্চ দাম উঠেছে 800 টাকা। ঈদের দিনের মতোই পরের দিন ক্রেতা বিক্রেতার মধ্যে হয় বিতণ্ডা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে এবার চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে না। এদিকে আমিনবাজার আড়তে ক্রেতা সংকট দেখা দিয়েছে। ঈদের পরের দিন বদলায়নি দৃশ্যপট, দাম নিয়ে হট্টগোল, বাকবিতণ্ডা। রাজধানীর সবচেয়ে বড় চামড়ার আড়ত পোস্তায় ঈদের পরদিনও সংগ্রহ করা হয় চামড়া, কিন্তু দাম নিয়ে আছে হতাশা। চারটা ওরা বলতেছে 800 টাকা গোড়া, আমার কিনায় 800 টাকা গোড়া। পরশুদিন বলছিল 900 কইরা, আজকাল 700 কইরা, আর দোকানে 800। এই অবস্থা, তো আমাকে গাড়ি ভাড়া কিনা লাভ কি পোষাইলো। মাদ্রাসার প্রতিনিধি এবং মৌসুমি ব্যবসায়ীরা নিয়ে আসে চামড়া। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয় 65 টাকা। সেই হিসাবে একটি বড় কাঁচা চামড়ার দাম দাঁড়ায় 1200 টাকার বেশি। কিন্তু পোস্তায় চামড়ার দাম দেয়া হচ্ছে 600 থেকে 700 টাকা। 800 টাকায় বিক্রি হচ্ছে দু একটি। ভালো মাল 900, 1000, 800 যেটা চোখের দেখা। আমি মনে করেন যত ভালো মাল দেবো 25% বাদ দিব। এই যে খাটি যে আমরা বাল বাচ্চার মতো লিয়া রুজি করে যে খামো, ওই জিনিসটা নাই। লক্ষ্যমাত্রার তুলনায় এবার 20% কম চামড়া সংগ্রহ হবে। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন বলছে সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর করা কঠিন। 20% গরু কম স্লোটিং হয়েছে, চামড়াও কম আমদানি 20% হবে, এই পর্যন্তই। লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সুযোগ সুবিধা নাই। তা আমাদের মার্কেটে 75,000 পর্যন্ত হয়েছে। এদিকে আমিনবাজার আড়তে ক্রেতা বেশ কম। দক্ষ শ্রমিক সংকটে থমকে গেছে কার্যক্রম। গরুর চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকার মধ্যে। লবণ লাগিয়ে চামড়া সংরক্ষণ করেছেন আড়তদাররা। 10টার মধ্যে 2টা আইছে, ওই 2টা 200 টাকা ধরছে, দেখা গেল এবার কমে গেছে। কিন্তু ভালো মালটা আমরা 800 টাকা দিই। চামড়া 2 টাকাও দাম বলে না। বগরি সরকার একটা রেট দিছে, ওই রেটে তো কেউ চামড়া নিতেও চায় না, দিতেও চায় না। যে এবার এসে ঢাকার ভিত্তিতে তো 800, 850, 900 করে আমি চামড়া আনছি, অনেক মাদ্রাসার মাল। বলা হচ্ছে সরকার ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে চামড়ার দাম নির্ধারণ করেনি। এর ফলে ক্রেতা বিক্রেতার মধ্যে হচ্ছে তর্ক বিতর্ক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আজও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কুরবানি করেছেন অনেকেই। পুরান ঢাকার বাসিন্দারা বেছে নিয়েছেন ঈদের দ্বিতীয় দিনকে। তারা এই ধারাবাহিকতা ধরে রাখতে চান যুগের পর যুগ। রোববার সকাল থেকেই শুরু হয় কুরবানি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঈদের দ্বিতীয় দিন কসাই না পাওয়ায় যারা কোরবানি করতে পারেননি তারাই মূলত পশু কুরবানি দিচ্ছেন। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণেও কুরবানি দিয়েছেন দ্বিতীয় দিন। তাই পাড়া মহল্লায় ছিল উৎসবের আমেজ। কুরবানি শেষে পানি দিয়ে পরিষ্কার করে দেয়া হয় প্রাথমিক বর্জ্য। দর্শক, এবার জানাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতার খবরাখবর। ঈদের প্রথম দিনের কোরবানির বর্জ্য মাত্র 8 ঘন্টার মাঝেই পরিষ্কার করা সম্ভব হয়েছে বলে দাবি ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের। দ্বিতীয় দিনের বর্জ্য 6 ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়েছে। প্রায় একই রকম দাবি করা হয় উত্তর সিটির পক্ষ থেকেও। তবে সড়কের কিছু স্থানে রবিবার দুপুর পর্যন্ত জমে থাকতে দেখা গেছে কোরবানির বর্জ্য। কোরবানির প্রথম দিনের 24 ঘন্টা পার না হতেই অনেকটাই পরিষ্কার রাজধানীর বিভিন্ন সড়ক। কোথাও জমে থাকা বর্জ্য পরিষ্কার হয়েছে, কোথাও করা হচ্ছে। শহর পরিষ্কার করতে কর্মীদের ছিল নিরলস প্রচেষ্টা। কিন্তু তারপরও কিছু সড়কে বর্জ্যের দেখা মেলে। রবিবার দুপুর 1টা পর্যন্ত মিরপুর 60 ফিট সড়কে জমে থাকতে দেখা যায় বর্জ্য। দুপুর 12টার পর তা পরিষ্কারের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশনের কর্মীরা। উত্তরের অনেক এলাকা পরিষ্কার থাকলেও কিছু কিছু সড়কে লক্ষ্য করা যায় কোরবানির বর্জ্য।
ঢাকা দক্ষিণ সিটির বেশিরভাগ এলাকা থেকেই নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ হয়েছে। তবে চকবাজারের বিভিন্ন স্থানে দেখা মিলে বর্জ্যের, যেখানে প্রথম দিনের বর্জ্যের সাথে যুক্ত হয় দ্বিতীয় দিনের কোরবানির ময়লা। সরু গলির যেসব এলাকায় ময়লা জমা ছিল তা সরাতে সক্রিয় ছিল সিটি কর্পোরেশনের কর্মীরা। এমন পরিস্থিতিতেই দুপুরে সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণের প্রশাসক। মাঠ পর্যায়ের কর্মীদের নিরলস চেষ্টার কারণেই ৮ ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি পরিষ্কার করা সম্ভব হয়েছে বলে দাবি তার। আমরা টার্গেট রেখেছি যে এই পরিমাণ আমরা 3 দিনে, প্রথম দিনেরটা আমাদের 100% হয়ে গেছে, সেকেন্ডের আমরা 6 ঘন্টা টাইম নিয়েছি। যেমন আপনারা দেখতেছেন এখনও ময়লা আসতেছে, যেগুলো আজকের কোরবানি হয়েছে, আর কালকের হয়তো টুকটাক অল্প স্বল্প কিছু হবে, সেগুলো আমরা সাথে সাথে ক্লিন করে ফেলবো। বর্জ্য পরিষ্কার বিষয়ে একই রকম দাবি করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ম্যাচের আগে খুব বেশি চাপ নিতে চান না, নির্ভর হয়েই সিঙ্গাপুরের বিপক্ষে লড়তে চান হামজা চৌধুরী। কথা দিলেন র্যাঙ্কিংয়ে শক্তিমত্তায় এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে আত্মবিশ্বাসী এক বাংলাদেশ। সতীর্থদের নিয়ে ক্রিকেট ম্যাচেও গলা ফাটাতে চান তামিম সাকিব চিৎকারে। দেশের ফুটবল জাগরণের নতুন কাণ্ডারি হামজা চৌধুরী। লাল সবুজ দলটার ব্র্যান্ড, নতুন পরিচয়। নিজের প্রথম 2 ম্যাচেই জাগিয়েছেন নির্ভরতা, জ্বালিয়েছেন আশার প্রদীপ। সিঙ্গাপুর ম্যাচের আগে দেখা দিলেন নিজের ট্রেডমার্ক হাসিতে। বুঝিয়ে দিতে চাইলেন তিনি প্রস্তুত তার দল। হামজা, ভারতের বিপক্ষে সর্বশক্তি দিয়ে খেলেছ, কিন্তু গোলটা শুধু পাওয়া হয়নি, সেই আক্ষেপটা পূরণ হচ্ছে ভুটানের বিপক্ষে ম্যাচে। এবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, সেখানে বাংলাদেশ বা সমর্থকরা তোমার কাছ থেকে কি আশা করবে? গেমের আগে আমি বেশি এক্সপেকটেশন করি না আমার সেলফও, আমি খালি চাই পারফরমেন্স ভালো করতাম আর টিমরা হেল্প করতাম। সো গোল আইলে গোল আইব, জাস্ট আমি চাই টিমরা সাপোর্ট করতাম বেশি করে। সিঙ্গাপুর খুবই টাফ অপোনেন্ট হবে নিঃসন্দেহে, ভারত এবং ভুটানের চেয়ে। তারা মালদ্বীপকে সবশেষ হারিয়েছে। সেই সিঙ্গাপুরের বিপক্ষে নিশ্চয়ই তোমার কিছু আলাদা প্ল্যান আছে। ওই প্ল্যান আছে, বাট আমরা আই থিঙ্ক দ্য লাস্ট 2 গেম দেখতে পারো যে আমার টিমের মাঝে কনফিডেন্স আছে। সো প্ল্যান আছে সিঙ্গাপুর লাগি, বাট আমরা ফোকাসিং অন আওয়ারসেলভস আর কেমনে আমরা আরো ভালো খেলতে পারবো। এরা আমরা দেশে আইতেছে, আমরা মাঠও খেলতেছে। সো আমরা সঙ্গে কনসেন্ট্রেট করতেছি আর ইনশাল্লাহ ও কনফিডেন্স রেজাল্টস এফেক্ট করতে পারবো। তামিম ইকবাল একটা কথা বলেছেন যমুনা টেলিভিশনে একটা ইন্টারভিউতে, বলেছেন তিনি মাঠে আসবেন এবং হামজা এবং যারা তার সতীর্থ যারা আছেন তাদেরকে তিনি সাপোর্ট দিবেন, এবং তিনি সেটাও প্রত্যাশা করেছেন যখন বাংলাদেশ দলের খেলা হবে, তামিম সাকিবরা খেলবে, সেখানে হামজা এবং তার সতীর্থরাও গিয়ে তামিম সাকিব বলে চিৎকার করবে। ইনশাল্লাহ আমি টাইম থাকলে আর আমি বাংলাদেশে থাকলে আমি এরা গিয়ে সাপোর্ট করবো। আমি সবসময় এরা সাপোর্ট করি এনিওয়ে, টিভিও দেখা, স্টেডিয়ামও যাইয়া। সো আমি সবসময় সাপোর্ট করতেছি। আই থিঙ্ক দ্যাটস দ্য মেইন থিং। আমরা দেশের লাগে আমরা ইচ আদার সাপোর্ট করি, ইচ আদার ভালো করতে পারি আর ইচ আদার লাগি দোয়া করি। সো ইনশাল্লাহ দেখা হইবার সঙ্গে। অনেক অনেক শুভকামনা রইল সিঙ্গাপুর ম্যাচের জন্য। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। বিক্ষোভ সহিংসতায় উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জেরে শুরু হওয়া আন্দোলনের দ্বিতীয় দিনে বিশৃঙ্খলা পৌঁছেছে তুঙ্গে। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের 2000 সদস্য। 2 দিনে আটক 200। দাউ দাউ করে আগুন জ্বলছে রাজপথে। বিক্ষোভকারীদের দমনে পুলিশের টিয়ার শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ। আতঙ্কে ছোটাছুটি, হুড়োহুড়ি, চরম বিশৃঙ্খলা। এ দৃশ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের। অভিবাসন ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় দিনে পা দিতেই রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। বিক্ষোভকারীদের রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ, পাথর ছোড়ার জবাবে কঠোর অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী। যোগ দেয় দাঙ্গা পুলিশ ও ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের জেরে শুরু হয় এ আন্দোলন। স্থানীয়দের হয়রানি ও বেআইনি গ্রেফতারের অভিযোগে তীব্র রূপ নেয় বিক্ষোভ। অভিবাসন সংক্রান্ত অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে মেক্সিকোর পতাকা ওড়ায় অনেকে। কেবল অভিবাসীরাই নয়, তাদের বন্ধু, প্রতিবেশী ও সমর্থকরাও অংশ নেন এই বিক্ষোভে, ঝাড়েন ক্ষোভ।
এখানে এসেছি আমার সেই বন্ধু ও সহকর্মীদের জন্য যারা ভয়ে আসতে পারেনি। আমি বিশ্বাস করি প্রত্যেকের এখানে আসা উচিত। অভিবাসীদের সাথে সরকার যা করছে তা খুবই অমানবিক। সন্তান ও পরিবার থেকে আলাদা করে দেয়া হচ্ছে অনেককে। এটা খুব হতাশাজনক ও হৃদয় বিদারক যে আমাদের কমিউনিটি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে এটা আশারও যে সবাই একসাথে রাস্তায় নেমেছে, প্রতিবাদে সামিল হয়েছে। এই প্রতিরোধ চালিয়ে যাব আমরা। বিক্ষোভ দমনে হিমশিম খেয়ে শনিবার সন্ধ্যায় ন্যাশনাল গার্ডের 2000 সেনা মোতায়েন করে ট্রাম্প প্রশাসন। বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও লুটেরা বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসের চলমানে অভিযানে এখন পর্যন্ত আটক হয়েছে প্রায় 200 জন। রেজবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।